উদ্বেগ উৎকণ্ঠা রাজধানীবাসীর যেন নিয়তি। সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে যা উদ্বেগ আরও বাড়িয়েছে। আমরা সড়কে নিরাপত্তাহীনতা দেখি, আমরা যে ভবনে বাস করি সেখানেও আমরা নিরাপদ না। আমাদের বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে, আমাদের গ্যাসের সংকট রয়েছে, আমরা বিদ্যুৎ সঠিকভাবে পাই কিনা সেটাও। এছাড়াও আমরা যদি যানজটের কথাও বলি, এই নগরে আমরা ঘন্টার পর ঘন্টা সড়কে অপচয় করি। আমরা কতটা ঝুঁকির মধ্যে রয়েছি, আমাদের কি কি চ্যালেঞ্জ এই নগর জীবনে, এ নিয়ে আজকের জনতন্ত্র গণতন্ত্র। আমি মিজানুর রহমান আপনাদের সঙ্গে রয়েছি, আপনারা দেখছেন News24। চারজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, একে একে তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আবার সর্ব ডান দিকে রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম শহীদ খান, রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, রয়েছেন সাংবাদিক এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা এবং মানবাধিকার উন্নয়ন কর্মী মঞ্জুর রশিদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকের এই আয়োজনে। মুর্তজা, আপনাকে দিয়ে একটু শুরু করি। যে অনেকগুলো আসলে যে আমরা যারা এই রাজধানীতে বসবাস করি, বলা হয় যে এটা কি আমাদের এখন নিয়তি হয়ে গেছে যে আসলে এই দুর্ভোগ যে কথা বলি, সড়কে মানে ঘর থেকে বের হলেই আসলে ঘরে যে ফিরতে পারবো কিনা এরকম একটা অনিশ্চয়তা আছে। ধন্যবাদ আপনাকে। আপনার যে প্রশ্ন সংক্ষেপ প্রশ্ন, কিন্তু এর যদি এক একটি দিক নিয়ে কথা বলতে হয় তাহলে বিস্তারিত আলোচনা বা বিস্তৃত আলোচনা। সেই বিস্তৃত আলোচনায় না গিয়ে দুর্ভোগের সাধারণভাবে যে কথাটি বলা দরকার বা যে কথাটি মাথায় আসে, যে একটা নগর তৈরি হয়, সেই নগর কিছু পরিকল্পনার ভিত্তিতে তৈরি হয় এবং সেই পরিকল্পনাটি নেওয়া হয় এই নগরে যারা বসবাস করবেন, নগরের যে মানুষ, নগরের যে প্রকৃতি বা এর কি কি সুবিধা তারা পাবেন, প্রতিবন্ধকতাগুলো কি করে দূর করা হবে, এরকম পরিকল্পনা নিয়ে একটা নগর গড়ে ওঠে। আমরা যদি ঢাকা শহরকে নিয়ে কথা বলি, আমরা মূলত ঢাকা কেন্দ্রিক তো বাংলাদেশ, এবং বাংলাদেশের যত আলোচনা হয় সবই ঢাকা কেন্দ্রিক। কাজের ক্ষেত্র থেকে শুরু করে সবকিছুই সব রাজনীতি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মনে করি যে আমার গ্রামে আর কাজ নেই, এখন আমাকে ঢাকায় যেতে হবে। মানুষ কিন্তু মনে করে আসলে ঢাকার মানুষ সেভাবেই সবকিছু তৈরি। তো সেই কারণে আমাদের আলোচনা পুরোটাই ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে আরো যে বিভাগীয় শহরগুলো আছে সেগুলোর অবস্থা ঢাকার চেয়ে কোনোটাই অবস্থাই ভালো নয়। তো আমরা ঢাকা কেন্দ্রিক যে আলোচনায় আছি, সেই আলোচনার জায়গাটাতে সাধারণ জনমানুষের সুবিধা, এই জায়গাটি পরিকল্পনার সময়ে প্রায় কোনো পরিকল্পনাতেই এই জায়গাটি খুব বড় রকমের অনুপস্থিতির মধ্যে একটা বড় সমস্যা। ধরেন ঢাকা শহরে ঠিক কত মানুষ বসবাস করে আমাদের কারো কাছে খুব সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। 1 কোটি বলি, 1.5 কোটি বলি, 2 কোটি বলি। ধরেন এই যে প্লাস মাইনাস 2 কোটি মানুষের বসবাস বা 1.5 কোটি মানুষের বসবাস, এই 1.5 কোটি মানুষের বসবাসের জন্য ঢাকার যে পরিবহন ব্যবস্থা আমরা তৈরি করেছি, সেই 1.5 কোটি মানুষের সুবিধার কথা বিবেচনা করে আমরা পরিবহন ব্যবস্থা তৈরি করিনি। এই পরিবহন ব্যবস্থাটা ঢাকার মানুষের সবচেয়ে বড় দুর্ভোগগুলোর একটি। একা একজন মানুষ, একজন নারীর পক্ষে যাতায়াত করা তো কঠিন বটেই, যে কোনো মানুষের পক্ষেও, একজন পুরুষের পক্ষেও যাতায়াত করাটা খুব কঠিন ব্যাপার। সে কীভাবে যাতায়াত করবেন? ইদানিং আমাদের মধ্যে এক ধরনের প্রচলন তৈরি হয়েছে যে না, অনেক উন্নতি হয়েছে। কি উন্নতি হয়েছে বলে? উবার এসেছে বা রাইড শেয়ারিং, এগুলো এসেছে। হ্যাঁ, নিশ্চিত উবার আসার প্রেক্ষিতে মানুষের এক ধরনের প্রযুক্তির একটা উন্নয়ন এসেছে, কিন্তু উবারের যে গড়পড়তা খরচ, সেই খরচ ঢাকা শহরে যারা বসবাস করেন তাদের কতজনের সামর্থ্য আছে সেই খরচটি বহন করে চলার? উবারের কিছু সুবিধা পাচ্ছেন। যে গণপরিবহন বলতে যে একটি বিষয় ব্যবস্থা হয় বাংলাদেশে, যেটা হওয়ার কথা ছিল বিআরটিসির মাধ্যমে, যেটা একসময় মোটামুটিভাবে একটা ছিল, সময়ের সঙ্গে সঙ্গে উন্নয়নের সঙ্গে সঙ্গে বিআরটিসির অবস্থা আরও পরিবর্তন হওয়া দরকার ছিল। পরিবর্তন হয়ে এটাকে একটা গণমুখী পরিবহনের মর্যাদা পাওয়া দরকার ছিল, এবং বেসরকারি উদ্যোগে যারা আসবেন তারা সেই মডেলটা ফলো করে সেই জায়গাতে আসা দরকার ছিল। কিন্তু বাস্তবতা আমরা দেখছি যে বিআরটিসি তার দর্শনগত জায়গা থেকে সরে গেছে। 15 বছর চলবে এরকম মেয়াদের বাস কিনে আনে বিশ্বব্যাংক বা এডিবি বা দক্ষিণ কোরিয়া বা যাদের থেকে কেনা হয়েছে তাও তো একেবারে লোন নিয়ে তাদের কাছ থেকে কেনা হয়। কিন্তু ধরেন সর্বশেষ দক্ষিণ কোরিয়া, সর্বশেষ নয়, মাঝখানে দক্ষিণ কোরিয়া থেকে লাইন অফ ক্রেডিটে যে বাসগুলো কেনা হয়েছিল, প্রায় 300-র উপরে বাস, সেই বাসগুলোর মেয়াদ ছিল 15 বছর। কিন্তু সেই প্রতিটি বাস, প্রায় প্রতিটি বাস 2 বছর থেকে 3.5 বছরের মধ্যে নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। এই যে কেন এটি ভেঙে চুরে গেল এটি দেখা হয়নি। এই ঘটনাটি বলছে এই কারণে যে নগরের সুবিধা
দেওয়ার জন্য যে পরিকল্পনা গণপরিবহন সেটা খুব বড় রকমের অনুপস্থিতি। এর বাইরে ছোট গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে, মধ্যবিত্ত মনে করছে তার চলাচলের জন্য একটি ছোট গাড়ি দরকার, কারণ গণপরিবহন নাই। আর এর বাইরে নাগরিক সুবিধা বলতে পানির সুবিধা বলেন, আর চলাচলের সুবিধা বলেন, রাস্তাঘাটের সুবিধা বলেন, জলাবদ্ধতার সুবিধা বলেন, কোনো জায়গাতেই সাধারণ জনমানুষের সুবিধার কথা বিবেচনা করে যে পরিকল্পনা নেওয়ার কথা, সেই পরিকল্পনার জায়গাগুলোতে বড় রকমের অনুপস্থিতি। এবং উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কথা আমরা যত জোর দিয়ে বলছি, কিন্তু সেই উন্নয়নটি কি কারণে, কত মানুষের সুবিধা, ধরেন একটি ফ্লাইওভার দেখতে খুব ভালো, ফ্লাইওভার হোক সেটাও আমরা চাই, কিন্তু সেটি কি পরিকল্পিতভাবে হচ্ছে? ফ্লাইওভারের সঙ্গে মেট্রো রেল সাংঘর্ষিকভাবে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে? যেটা অনেক ভোগান্তি বাড়িয়েছে, দেখা যাচ্ছে চলাচল অনুপযোগী হয়ে গেছে। একটি ফ্লাইওভার দিয়ে গাড়ি চলে, ঢাকা শহরে গাড়ির মালিক গাড়ি চালায় 9% মানুষ, 8% বা 9%। এই উন্নয়নে আমি আপনার কাছে উন্নয়ন কাজের যে অনেক ভোগান্তি বাড়িয়েছে, এটাও আমি একটু মঞ্জুর রশিদ আপনার কাছে আসতে চাচ্ছি। একজন নগরবাসী হিসাবে আসলে কোন যদি সমস্যাগুলোকে যদি বলি চিহ্নিত করতে, আসলে আমরা সব সমস্যার কথাই বলি, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, আমাদের যাতায়াতের সমস্যা, আসলে এই দৈনন্দিন সমস্যার আপনি কি মনে করেন কেন ওইগুলো আমরা ফেস করছি? এই সমস্যাগুলোর আসলে কারণ এবং ধরন, এই দুটো বিষয় নিয়েই এতক্ষণ গোলাম মর্তুজা বিশদ বলেছে। আসলে আমরা যদি আমাদের দৈনন্দিন এই নাগরিক জীবনের দিকে আমরা যদি একটু ফিরে তাকাই, যেহেতু এই নগরেই আমরা বসবাস করি, এই নগর আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রিয় একটি নগর। হাজারো সংকটের মধ্যেও, অনেক দুঃখ, দারিদ্র্য, বঞ্চনার মধ্যেও এই নগরে কিন্তু মানুষ স্বস্তিতে বসবাস করতে চায়। এখন আজকের যে বিষয়বস্তু, সেই চাওয়ার প্রেক্ষাপটেই তো মানুষ নগর মানে রাজধানীমুখী মনে হয় বেশি। কিন্তু যে বিষয়টি দুঃখজনক, আমরা যদি আমাদের শহরের দিকে তাকাই এবং আমাদের শহরের যদি আমরা চিন্তা করি যে শহর, সেই শহরের কোন ধরনের সুবিধা আছে, কত ধরনের সুবিধা আছে, একই সঙ্গে যদি আমরা একটা তালিকা করি যে সুবিধার বাইরে অসুবিধার সংখ্যাটা কি, এইটি আমি নিশ্চিতভাবে বলতে পারি, এখানে আমাদের যতজন আলোচক বসে আছেন, অসুবিধার তালিকাটা অনেক অনেক বেশি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আসলে আমরা সঠিকভাবে নগর পরিকল্পনার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন সেটি আজ পর্যন্ত হয়নি। কেন হয়নি আপনার কেমন হয়? দ্বিতীয়ত হচ্ছে যে কোনো জিনিসের একটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হয়। একটি দেশ, যে দেশের ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু যখন একটি দেশের একটি শহর কেন্দ্রিক হয় এবং বিকল্প হিসাবে অন্য শহরগুলোকে যখন তৈরি করা হয় না, সেই নাগরিক সুযোগ সুবিধাগুলো যখন ঢাকার বাইরে অন্য কোনো বিভাগীয় কিংবা জেলা শহরে পর্যাপ্তভাবে তৈরি করা হয় না, সেই স্থাপনা তৈরি করা হয় না, তখন সঙ্গত কারণেই একটি শহরমুখী মানুষ হবেই। এবং আমরা দেখতে পাই সব মানুষ ঢাকায় আসছে, একই সঙ্গে ভিক্ষুক, সে ভিক্ষা করার জন্য একমাত্র শহর হিসাবে কর্তৃপক্ষ যারা, কিন্তু যাদের নিশ্চয়তা করার কথা, নিশ্চয়তা বিধানের কথা ছিল যে তারা নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করবে, তারা কেন ব্যর্থ হচ্ছে আপনার কি মনে হয়? এখানে আমার মনে হয় যে দুই ধরনের ভূমিকা পালন করার প্রয়োজন পড়ে। একটি হচ্ছে রাষ্ট্র কর্তৃক, রাষ্ট্রের এখানে একটি বড় ধরনের ভূমিকা পালন করবার কথা, কিন্তু রাষ্ট্র জনবিচ্ছিন্ন হবে না। রাষ্ট্র যা কিছুই করবে সেখানে জনগণের অংশগ্রহণের বিষয়টি ইম্পর্টেন্ট। আমরা যদি সাম্প্রতিককালে বিগত বেশ কয়েক বছর ধরেই আমাদের দেশে যে ধরনের শাসন পদ্ধতি আমরা দেখছি, সেখানে কিন্তু আসলে জন অংশগ্রহণের জায়গাটিকে সুনিশ্চিত করা যাচ্ছে না। ফলে একটি সংকট প্রতিদিন মানুষ নাগরিক হিসেবে ফেস করছে, কিন্তু সংকটটাকে সে ওন করছে না, এবং এই সংকট লাঘবে তারও যে নাগরিক হিসেবে ভূমিকা পালন করা প্রয়োজন, সেই ওনারশিপের কিন্তু একটি বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে। সেকেন্ডলি বা দ্বিতীয়ত আমি যেটি বলবো, একজন নাগরিক হিসাবে আমার কিন্তু নাগরিক অধিকারও রয়েছে এই সমাজকে কন্ট্রিবিউট করবার জন্য। কিন্তু এই নাগরিক হিসেবে আমি যে এই ঢাকা শহরে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে যে ধরনের ভূমিকা পালন করব, সেখানেও কিন্তু আমাদেরকে হতাশাগ্রস্ত হচ্ছে। কিভাবে? সিটি কর্পোরেশনের একজন নাগরিক হিসাবে আমি নিয়মিত সিটি কর্পোরেশনে আমার যে প্রদেয় ট্যাক্স বা কর সেটা আমি পরিশোধ করছি। সরকার আমার যে আয় বা উপার্জন সেখান থেকে নিয়মিতভাবে আমি আমার কর পরিশোধ করছি, কিন্তু বিনিময়ে যে সেবা, কি সেবা আমরা পাচ্ছি, তাদেরকেও সেই জবাবদিহিতার মুখোমুখি, সেই জবাবদিহিতা আমরা কাকে করব? সেই জবাবদিহিতা করার জন্য যাদের কাছে আপনি যাবেন, সেখানে কি কোনো সাধারণ নাগরিক তাদের দ্বারগোড়ায় পৌঁছানোর কোনো সুযোগ পাচ্ছে না? আমি এটা একটু জানবো আপনার কাছে পরে। বললাম সেখানে আপনার কাছে আসছি। একটা বড় কথা বলা হয় যে নাগরিক সুবিধা বঞ্চিত কারণ সমন্বয়ের একটা বড় অভাব। আমরা এটাও দেখেছি, রাজুক হয়তো ওয়াসাকে দোষারোপ করছে, ওয়াসা আরেকজনকে, অনেকগুলো নাগরিক, যেটা বলা হয় যে আমরা রাজধানীকে সুবিধা দিতে পারছি না, এরকম বিভিন্নভাবে বিচ্ছিন্ন যারা সুবিধা দিয়ে থাকে তারা এর সঙ্গে জড়িত। আপনি দীর্ঘদিন স্থানীয় সরকার মন্ত্রণালয় ছিল এবং আপনার দায়িত্ব এটা ছিল কি, আমরা ঢাকাকে দুই ভাগও করেছি যাতে নাগরিক সুবিধা বাড়ানো যায়, নিশ্চিত করা যায়, কিন্তু মনে হচ্ছে যে না, দুর্ভোগ আরো বাড়ছেই।
এই সমন্বয়ের অভাব যে বলছি, কেন এত অভাব? না, সমন্বয় অনেক বড় একটা সমস্যা। মানে সমন্বয় হচ্ছে পাচ্ছি না, মনে হয় যেন সমন্বয়টা কোনো সমন্বয় হচ্ছে বড় সমস্যা, কিন্তু পরিকল্পনাহীনতা। মানে পরিকল্পনা যদি ঠিকমতো না থাকে, কে কার সাথে সমন্বয় করবে? পরিকল্পনার অংশই হওয়া উচিত ছিল সমন্বয়। আপনি এমনিতে আমরা যেটা আলোচনা করছি যে নগরের বিকাশ, নগর বেড়ে ওঠা, এটা কিন্তু শুধু বাংলাদেশে ঘটছে এরকম না, এটা সারা পৃথিবীতে ঘটছে। আপনি যদি অন্য দেশের কথা চিন্তা করলে, নিউ ইয়র্কে যত মানুষ বাস করে, নিউ ইয়র্কের পাশের শহরে নিশ্চয়ই অত মানুষ বাস করে না, বা প্যারিসে যত মানুষ বাস করে তার 100 কিলোমিটার দূরে অত মানুষ বাস করে না। মানে নগর সভ্যতা এমনই একটা আকর্ষণীয় এবং এত উজ্জ্বল, এত আলোকিত যে এখানে মানুষ আসবেই। মানে আলো জ্বালিয়ে দিলে যেরকম পোকা চলে আসে না, সেরকম নগর হলেই নগরে মানুষ আসবে। এখন জিনিসটা হলো যে এই নগরে কত মানুষ থাকবে, পরিকল্পনাটা কি হবে, পরিকল্পনা করে আমরা কি কি করতে পারি, কি কি সুবিধা অসুবিধা, যেটা মুর্তজা বলছিলেন, ওইটা যদি আমরা ঠিকমতো করতে পারতাম এবং পরিকল্পনার বাস্তবায়ন করতে পারতাম, তাহলে কিন্তু অনেক অসুবিধা পারি না। এই জন্য যে অনেক সমস্যা, একটা হলো রাষ্ট্র নিজেই একটা সমস্যা। মনে করেন আপনার একটা পরিকল্পনা আছে, রাজুকে একটা বিশাল পরিকল্পনা বই আছে, তো আপনি ওখান থেকে আপনার মনের মতো করে পৃষ্ঠা ছিঁড়ে ফেললেন। ওই পৃষ্ঠা ছিল, মানে যে পৃষ্ঠায় আপনার পার্ক ছিল, পার্কটা ছিঁড়ে ফেললেন, ওখানে আরেকটা পৃষ্ঠা ঢুকিয়ে দিলেন যে ওখানে এখন বাড়িঘর হবে। ঠিক আছে, আপনি আরেকটা পৃষ্ঠা ছিলেন যেখানে লেক হওয়ার কথা ছিল, ওটা ছিঁড়ে ফেললেন, ওখানে এখন মসজিদ হবে বা মাদ্রাসা হবে। তো আপনি যারা দায়িত্বে আছে তারা ওই পরিকল্পনার, মানে অনেক বড় পরিকল্পনা কিন্তু ছিল, যারা দায়িত্ব হয়েছে তাদেরই বড়, যারা দায়িত্ব আছেন তারাই এই সব কাজটা করেন। আর হলো নগরের মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব পালনের কথা বলা হয়, এটা হলো যে চিকেন অ্যান্ড এগের একটা গন্ডগোল হচ্ছে। আমরা বলি যে ঠিক আছে, আমরা নগরকে, উনি যেটা বলেন যে আমি নগরকে ট্যাক্স দেই, সেবা কেন পাবো না, সেটা যেমন ঠিক, আমাদের সেবা তো অবশ্যই পেতে হবে, এবং সেবার মান, সেবা দেওয়ার সামর্থ্য, সেবার এখানে যে দুর্নীতি বা অভাব, এগুলো কিন্তু আছে। এগুলো নিয়ে আলোচনা, কোঅর্ডিনেশন একটা বড় সমস্যা, সব নিয়ে আলোচনা করা যেতে পারে। আর এই ঢাকা নগরের তো মালিক, মানে নগর পিতা, তো এটার কোনো আসলে দায়িত্ব নাই। এখানে 18 থেকে 22টা সংগঠন আছে যাদের বিভিন্ন দায়িত্ব। ওয়াসা পানি দেখে, রাজু প্ল্যান দেখে, ওই অমুকে রাস্তা দেখে, সে ড্রেন দেখে, আরেকজন ইলেকট্রিসিটি দেখে, আরেকজন ট্রাফিক পুলিশ দেখে, তাই না? আপনি যানজটের কথা বলেন, পৃথিবীর কোন দেশ আছে যেখানে নগরের বাইরে যানবাহন চলাচল করে? যানবাহনের পুরো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নগরের, কিন্তু বাংলাদেশে আপনি এখন পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নগরের কাছে নিতেই পারলেন না, অথচ নগর কিন্তু অনেক ইনভেস্ট করেছে অলরেডি। আমরা যানজট বলছিলাম যে ঘন্টার পর ঘন্টা, এবং অর্থনীতিতে বলা হয় কেন পারলেন না? আপনি এই প্রশ্নটা এখন করতে হবে নীতি নির্ধারক, যারা আছে তাদের, তারা হয়তো, আমি এই দায়িত্বটা আমি ছাড়তে চাই না। এই দায়িত্বের মধ্যে আমার অনেক কিছু আছে, স্বার্থ রয়েছে, অনেক স্বার্থ আছে, এই জন্য আমি ছাড়তে চাই না। এখন অত সত্ত্বেও ওটা আছেই, মানে সরকার, রাষ্ট্র, যারা সেবা প্রদানকারী সংস্থা, তাদের মধ্যে পুরো একটা মানে নির্লজ্জ লোভ, দুর্নীতি, এবং আমাদের ব্যক্তির লোভ এত বেশি যে আমি রাজুকের কাছে প্ল্যান পাস করাবো 10 তলার, আমি ওটার উপরে আরো 5 তলা নিজের মতো করে বানিয়ে নিব। এটা তো ব্যক্তি, আমি যে নিজে করছি, আমি নিজেও এটা বিবেকটা, আমাদের বিবেকহীন নির্লজ্জ লোভ। মানে এটা ক্যাপিটালিজমের, যে এখন বললে মনে করবে যে আমি কমিউনিস্ট কিনা, এটা ক্যাপিটালিজমের সবচেয়ে খারাপ দিকটা হলো ব্যক্তিগত নির্লজ্জ লোভ। শুধুমাত্র একজনের না, ব্যবসায়ীর, শিল্পপতির, আমার যারা প্রশাসন, সব মিলে আমাদের একটা ব্যক্তিগত অনিয়মগুলো হচ্ছে, আমরা দেখছি বা আসছেও বিভিন্নভাবে, কিন্তু কেউ তো এখন আপনি নাগরিকের দায়িত্বটা কি? আপনাকে আমি বলি যে আমি লোকাল গভর্নমেন্ট সেক্রেটারি থাকার সময় আমার এরকম মনে হতো যে তখন থেকে আমি আমার পকেটে টিস্যু নিয়ে ঘুরি আর কি, কারণ টিস্যুটা জানলা দিয়ে ফেলে দেওয়া, নগরটা অপরিষ্কার হবে, এটা চিন্তা করতে হবে না। আমার সামনে আমি BMW চালাচ্ছে, মার্সিডিজ চালাচ্ছে, 5 কোটি টাকার গাড়ি, টিস্যু ফেলে দিচ্ছে, বোতল ফেলে দিচ্ছে। তো আপনি 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারেন, এইটুকু আপনি শিখবেন না যে এই বোতলটা রাস্তাঘাটে ফেলা যাবে না। তো আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে নিশ্চয়ই অন্যকে কথা বলতে সুযোগ দিতে হবে। তো আমি একবার চিন্তা করলাম যে দেখি তো আমার লোকেরা কাজ করে কিনা। তো ভোর 4টে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের যারা কাজ করার, তারা কাজ করে। তারা ঢাকা সিটি কর্পোরেশনের সব ময়লা যে ফেলে দিতে পারে এরকম না, সেখানে সীমাবদ্ধতা আছে, কিন্তু তারা কাজ শুরু করে। তো আমি একবার গণভবন থেকে পুরা সায়েন্স ল্যাবরেটরি হয়ে শাহবাগ পর্যন্ত একটু চেক করলাম, এবং দেখলাম যে ভোর 4টা থেকে 5টা-6টা পর্যন্ত সবাই কাজ করতে, এভরিথিং ক্লিন। তো আমি ওদের সাথে কথা বলে বললাম যে তোমরা যদি কাজ করতো তো ভালোই পরিষ্কার করতো, কিন্তু যখনই আসবো 11টার সময় তখন কি হয়? স্যার আপনি 9টার সময় 10টার সময় একবার আসেন, তাহলে বুঝবেন কি হয়। তো আমি গেলাম আমার ওই ইয়েতে এলিফ্যান্ট রোডে, তো এলিফ্যান্ট রোডে গেলাম, আমার পুরো রাস্তা ক্লিন। এরপরে দোকানপাট খোলা শুরু হলো। আমাদের কালচার
দোকানপাটে যে আগের দিন ময়লা রেখে গেছেন আপনি ফেললেন না, আপনি ব্যাগের মধ্যে রাখতেন, ব্যাগ নিয়ে আরেক জায়গায় ফেললেন না, আপনি দোকান ঝাড়ু দিবেন, ধূপ ঝুনা জ্বালাবেন, আপনি আপনার ধর্ম মতো প্রার্থনা করবেন, আর সমস্ত ময়লাটা আবার ফুটপাতে ফেলে দেবেন। পুরা সায়েন্স ল্যাবরেটরি ব্যক্তি বিশেষের সচেতনতা, না, এই পুরো এই যে পুরো একটা ব্যবস্থা, পুরো সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ পর্যন্ত আপনি আবার ময়লা করে ফেললেন, এইটা তখন কে পরিষ্কার করবে? এইটুক কাজ, এইটুক কাজ যখন সিটি কর্পোরেশন করে, তো তাদেরকে সহায়তা করার জন্য ওখানকার যারা ব্যবসায়ী প্রতিনিধিরা আছে তারা তো এইটুক কাজ করতে পারে যে আমরা আমাদের ময়লা ওরকম তো সুস্পষ্ট তাহলে নির্দেশনা থাকতে হবে না, নির্দেশনা তো সেখানে এসে তো যে নাগরিক তো এরকম কথা শুনবে না, এই জন্য তো রাষ্ট্র, সেই জন্য নির্দেশনাটা কি ওখানে আপনি ওখান থেকে আইনের বিধান করা যাবে, ওখান থেকে যদি আইন ভঙ্গ করে সে জরিমানা দিবে, ওখান থেকে মোবাইল কোড করেন, মোবাইল কোড করলে আবার হাইকোর্টে যাবেন, আপনি ওটা বাতিল করতে হবে, মোবাইল কোড করে আপনি ফাইন করতে থাকেন। জি, আমি আসবো আপনার কাছে ডক্টর আখতার মাহমুদ, আপনার কাছে পরিকল্পনার অভাব ছিল, যে আসলে পরিকল্পনার অভাব, আসলে কি আমাদের দেশে পরিকল্পনার অভাব? আজকে প্রধানমন্ত্রী অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, 15টা নির্দেশনা দিয়েছেন যাতে অগ্নিকাণ্ড রোধ করা যায়, সে বলছেন বিল্ডিং কোড মানতে হবে, আসলে কোন জায়গায় কোন অবস্থায় আমরা আছি? ধন্যবাদ আপনাকে। পরিকল্পনার অভাব এটা আমরা মানে প্রায়শই বলে থাকি, এটা কি একটা কমন কথা হয়ে গেছে যে আমাদের পরিকল্পনার অভাব আসলে নেই? দেখলে আপনি বুঝতে পারবেন যে এই শহরে পরিকল্পনার কাজটি শুরু হয়েছে অনেক আগে থেকে, কিন্তু পরিকল্পনা মাফিক যে উন্নয়নটা, যেটা স্যারও বলছিলেন যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নটা হয়নি বিধায় আমাদের কাছে দৃশ্যমান হয় এখানে অপরিকল্পিতভাবে শহর তৈরি হয়েছে, এই জায়গাটাই সঠিক। কিন্তু পরিকল্পনা হয়নি তা না, পরিকল্পনা হয়েছে। 1917 সালে স্যার প্যাট্রিক গেডিজ এখানে এই শহরের জন্য পরিকল্পনা তৈরি করেছে। 1959 সালে এখানে এই শহরের জন্য পরিকল্পনা তৈরি হয়েছে। আজকে ঢাকা শহরে যে কাঠামোটা আপনারা দেখেন, এটা কিন্তু 1959 সালের যে পরিকল্পনাটি ছিল, হ্যাঁ, মাস্টার প্ল্যানের অংশ হিসাবে আপনারা দেখছেন। 95-এ একটি পরিকল্পনা হয়েছে, স্ট্রাকচার প্ল্যান এবং ডিটেল এরিয়া প্ল্যান, এবং 2015-তে একটি পরিকল্পনা হয়েছে। শুধু শহরের পরিকল্পনা যদি আমি ফিজিক্যাল অর্থাৎ ভূমি ব্যবহারের যে পরিকল্পনা, তাহলে 4টি অন্তত পরিকল্পনা সুস্পষ্টভাবে আমি দেখতে পাই। এখন এর বাইরে আছে ড্রেনেজ প্ল্যান আছে, অন্ততপক্ষে 89 সাল থেকে আজ পর্যন্ত 6টি ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। মাস্টার প্ল্যান নয়, স্টাডি এবং মাস্টার প্ল্যান, 6টি স্টাডি হয়েছে। আমি যদি বলি ট্রান্সপোর্টের ক্ষেত্রে 2টো প্ল্যান হয়েছে এবং খুব ভালো প্ল্যান হয়েছে। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান হয়েছে, এরপরে হয়েছে রিভাইজ এসটিপি হয়েছে। তাহলে প্ল্যান হলো না কোথায়? এরপরে বিদ্যুতের প্ল্যান আছে, আপনি ওয়াসার প্ল্যান আছে, এখন বিষয়টা হলো যে আমরা ওই প্ল্যান মাফিক প্ল্যানের সময় ধরেন, বাস্তবায়নের সময়কাল হচ্ছে 20 বছর। 20 বছর মেয়াদের মধ্যে আপনার পুরো প্ল্যানটি যদি বাস্তবায়ন যদি আপনি না করতে পারেন, তাহলে তো আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবেন না, যেটা ওনারাও বলছেন যে কাঙ্ক্ষিত লক্ষ্য, ওই লক্ষ্যে আপনি যেতে না পারলে আপনি আবার পেছন থেকে শুরু করছেন, নতুন প্রবলেমের মধ্য দিয়ে আপনি যাত্রা শুরু করছেন। এখন আসি অন্য জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে কি ইস্যু, প্রধান বিষয়টা কোনটা? প্রধান বিষয় হচ্ছে জনঘনত্ব। আমাদের সমস্ত মানুষ যে ঢাকা শহরে আসছে, কি কারণে সেটা নিয়ে আলোচনা হয়েছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। এই যে জনঘনত্ব, পার একর ডেন্সিটি পৃথিবীর কোনো স্ট্যান্ডার্ডে, প্ল্যানিং স্ট্যান্ডার্ডে 300 পার একর ডেন্সিটির বেশি পারমিটই করে না। এর বাইরে গেলেই আপনার এই শহর লিভেবিলিটি হারাবে। এখন লিভেবিলিটি হারাবে, এই যে 300 পার একরটাও অ্যালাউ করছে কোথায়? যেখানে আপনার ম্যাক্সিমাম ক্যারিং ক্যাপাসিটি অর্থাৎ লেভেল অফ সার্ভিস শহরের, আপনার যদি সেটা রাস্তা হয়, মেট্রো হয়, বিআরটি, বাস র্যাপিড ট্রানজিট হয়, এগুলো যখন থাকে তখন ওই পার একর 300-কে সাস্টেইন করতে পারে, ধরতে পারে, মানে শহর তখনও সচল থাকে। কিন্তু এই শহরের এই ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার না থেকেও এই শহরের জনঘনত্ব কোর সিটিতে 500 পার একর। আর যদি আপনি বৃহত্তর ঢাকা শহরের কথা ধরেন, সেখানেও 350-এর উপরে পার একর ডেন্সিটি। এই ডেন্সিটি দিয়ে যে শহর মানে অচল অবস্থায় আছে, এটাই হওয়ার কথা ছিল না। একটা বিষয় যে আমরা এখন আমি আসছি আপনার ওই যে সেবার কথাটা যেটা বলছেন, এখন আসে যে প্ল্যানিং স্ট্যান্ডার্ডে এখন মানুষ যা আপনি মানে যেখানে মানুষ বসবাস করবে, যে পরিমাণ মানুষ বসবাস করবে তার তুলনায় তার হিসাবে কিছু স্ট্যান্ডার্ড ফিক্সড করা থাকে। যে আমার যদি 1000 মানুষ থাকে, তার বিপরীতে তো কত ওপেন স্পেস থাকবে, কতটুকু রাস্তাঘাট থাকবে, কতটা পানির সাপ্লাই থাকবে, ওয়াটার ড্রেনেজ সিস্টেম। সেইটা কি সম্ভব হচ্ছে, মানে সম্ভব কিনা? সম্ভব না দেখে তো আমরা আজকে এই আলোচনা এখানে, মানে আমরা এটাকে মেনটেন করে নিই। পরিকল্পনা হয়েছে, প্ল্যানিং স্ট্যান্ডার্ডের কথা বলেছে,
কিন্তু আমরা আমাদের যে পাবলিক স্পেস, আপনি খুব খেয়াল করে দেখবেন যতগুলো পৃথিবীতে সাকসেসফুল শহর আছে, যারা তাদের পাবলিক স্পেস গণপরিসরগুলোকে যত সুন্দর করে ম্যানেজ করতে পেরেছে, ব্যবস্থাপনা করতে পেরেছে এবং সুন্দর করে সাজাতে পেরেছে, তারা তত বেশি সাকসেসফুল শহর। এই শহর সাকসেসফুল হয়নি দেখে আমরা আমাদের ড্রয়িং রুম সাজাই, সেখানে আমরা অ্যাকোয়ারিয়াম দিই, আমরা সুন্দর সুন্দর ইন্টেরিয়র করি। তার কারণ হচ্ছে আমারও একটা ব্রিদিং স্পেস লাগে, সেই জায়গাটা আমি যখন পাবলিক স্পেস এবং এটা তো ঢাকা শহরকে কেন্দ্রিক চিন্তা করলে দিন দিন খুব বেশি সংকুচিত হয়েছে, এখন তো নেই বললেও চলে, সেই অবস্থায় আমরা যাচ্ছি। এখন দেখেন ঢাকা শহরে যে এই কনসেন্ট্রেশন, মানুষ যে অ্যাগ্লোমারেটেড হলো, একটা জায়গায় পুঞ্জীভূত হলো, আমাদের কি আর কোনো অপশন ছিল না? আমাদের অপশন তো আছে। আমাদের অপশনটা হচ্ছে আমাদের খুব ভালোভাবেই আছে। বাংলাদেশে যদি আপনি মানচিত্র দেখেন, একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এত সুন্দর করে, যেটা সবাই ঢাকামুখী, ঢাকার বাইরেও বিকেন্দ্রীকরণের কথা যেটা বলা হয়, সেটাই বুঝেন। যতগুলো আরবান সেন্টার আছে, 328টা পৌরসভা আছে, স্যার তো মিনিস্ট্রিতেই ছিলেন, 328টা পৌরসভা আছে, 12টা সিটি কর্পোরেশন আছে। কেন উন্নয়ন সবকিছুই ঢাকা কেন্দ্রিকই হতে হবে? ঢাকা কেন্দ্রিক করার কারণে আমরা সমস্ত ঢাকার মানে যে বাজে একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করেছি, এখন এই বাজে এক্সাম্পলটা অন্যান্য শহরে রেপ্লিকেট করছে। একজন দর্শক আছে, আমরা একটু তার ফোন ওঠা নিব। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আপনি বলুন, আপনার প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে রওনা বলতেছি। জি, বলুন। আমার প্রশ্ন ঠিক না, আমি একটা মানে যেহেতু নাগরিক সুবিধা থেকে ঢাকা বঞ্চিত, এটা কারণ হচ্ছে আসলে কোনো প্ল্যান নেই। এই যে ফ্লাইওভার গুলো আপনি দেখেন, বিবেচনা করে ফ্লাইওভার গুলো, আমি ফ্লাইওভারে যাব, আমি সময় আমার বাঁচবে, আমি ফ্লাইওভারেই উঠতে পারতেছি না। আবার ফ্লাইওভারে যদি উঠি তবে ফ্লাইওভারে নামতেও পারতেছি না, মাঝখানে ফ্লাইওভারের জ্যাম। ঠিক আছে, তারপর এখন একটা মেয়র সাহেব একটা তৈরি করলেন, ধানমন্ডি টু আজিমপুর চক্রাকার বাস, জি, তো ব্যবহার করছে। ঠিক আছে, এটা হচ্ছে মরার উপর খাড়ার ঘা। কেন এটা মরার উপর খাড়ার ঘা কেন মনে হয়েছে যে নতুন যে সার্ভিসটা চালু হয়েছে বিআরটিসি? আপনি বাসগুলো বন্ধ করে এটা চালু করেন, তাহলে আমার গাড়িটা চুরি হবে। আপনি বাকিগুলো বন্ধ করেন, যেগুলো লক্ষ চক্র বাসগুলো আছে ধানমন্ডি এলাকায়, সেগুলো বন্ধ করলে এই আপনার চক্রাকারে বাস চালু হবে। শুধু ধানমন্ডি কেন, সে ধানমন্ডি থেকে আজিমপুর কেন, আপনার ইয়ে পর্যন্ত, গুরুস্থান পর্যন্ত যেতে পারবে, যাত্রাবাড়ি পর্যন্ত যেতে পারবে। আপনি লক্ষ চক্র বাসগুলো বন্ধ করতে বলেন, এটা তো করবে না, কারণ এগুলো তো বড় বড় লাগবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে যদি আসি, এই যে আমাদের যে একজন দর্শক তার মতামতের এই আলোকেই এটা নেবে, এবং একটু যে দুই সিটে আমরা ভাগও করলাম, এটা যদি একটু কি সুবিধা পেলাম এখানে আসার আগে দর্শক যে কথাটি বললেন খুবই চমৎকার কথা, সম্মুখীন হচ্ছে এই কথাটা, এবং এটাই মূল কথা। জি, আপনার এই প্রশ্নে আসার আগে আসি আমি যে পরিকল্পনা নাই যে কথাটি বললাম, পরিকল্পনা যে কিছু আছে সেটা আমরাও জানি, আক্তার ভাইরা জানেন, যেহেতু তারা কাজের সঙ্গে আছেন, পুরো বিষয়টি জানেন। পরিকল্পনার কিছু বিষয় আছে সেটা আমাদেরও জানা, কিন্তু আমরা যখন কথা বলার সময় বলছি যে পরিকল্পনা নেই, কেন বলছি পরিকল্পনা নেই? পরিকল্পনা ব্যাপারটা কি তাহলে? ঢাকা শহরে ট্রান্সপোর্টের কথা বলা হচ্ছে, কি পরিকল্পনার কথা বলা হচ্ছে? ধরেন ফ্লাইওভারগুলো তৈরি হওয়ার আগে আরো কিছু কাজ করার কথা ছিল, সেই কাজগুলো আমরা করি, সেই কাজগুলো না করে আমি ফ্লাইওভার তৈরি করেছি। কেন তৈরি করেছি? ফ্লাইওভার ভাঙতেও দেখেছি। কেন তৈরি করেছি? তৈরি করেছি এই কারণে যে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যে ফ্লাইওভার দেখা যায়, আমি বলতে পারি যে আমি ফ্লাইওভার তৈরি করেছি। তখন আমার প্রশ্ন হচ্ছে, কাগজে কলমে আপনারা শিক্ষক, গবেষক, নগর পরিকল্পনাবিদরা পরিকল্পনা একটি তৈরি করলেন, সেটি আমি জানলাম ভালো, কিন্তু আমি তো দেখবো পরিকল্পনা আছে কি নাই, বাস্তবে আমি কি কাজ দেখলাম, সেই কাজ দেখে আমি দেখবো মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার তৈরি হয়ে গেল, সেটি খুব ভালো কথা, তৈরি হলো, কিন্তু আমি দেখবো যখন মেট্রো রেল তৈরি হচ্ছিল, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সঙ্গে মেট্রো রেল সাংঘর্ষিক হয়ে গেল কেন? বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রো রেল যাবে, তারপরে গিয়ে আর মেট্রো রেল যাবে না। দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা কথা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। আপনি মগবাজার, মৌচাক, মালিবাগ যে এই অঞ্চলে যে ফ্লাইওভারটি তৈরি করলাম, আমি তো ফ্লাইওভারের বিরোধী নই। আমি মেট্রো রেল যে আপনি তৈরি করলেন, সারা পৃথিবীতে যে সমস্ত শহর মেট্রো রেল তৈরি করেছে মাটির নিচে দিয়ে এবং উপর দিয়ে, তারা প্রথমে পুরো শহরের পরিকল্পনাটা করেছে, করে তারপর এক অঞ্চল থেকে কাজ শুরু করেছে। একবারে সবাই করে ফেলেছে বিষয়টি তা নয়, কিন্তু এখন আপনি ঢাকা শহরে এক অঞ্চলের মেট্রো রেল পরিকল্পনা
পরিকল্পনা করলেন, আর এক অঞ্চলে ওই উচ্চতায় ফ্লাইওভার তৈরি করলেন, আপনার একটির সঙ্গে আরেকটি সাংঘর্ষিক হয়ে গেল। আপনি মহাখালী ফ্লাইওভারের কারণে এই গুলশান বনানী এই অঞ্চলে আনতে পারবেন না, তেজগাঁ মালিবাগ এই অঞ্চলে আপনি ফ্লাইওভারের সংযোগ আনতে পারবেন না, মেট্রো রেলের সংযোগ আনতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি পরিকল্পনাটা, আপনি যে পরিকল্পনা করলেন, পরিকল্পনার পেছনেও তো একটা অর্থ ব্যয় আছে, সেটাও তো জনগণের অর্থ। তাহলে এই অর্থ ব্যয় করে আমরা এই পরিকল্পনা করে লাভটা কি হলো? এটা একটা গেল। আরেকটা জায়গাতে আসি, মানুষ তার নাগরিক সুবিধা বঞ্চিত, অভিযোগ করে যে আমি কিছু পাচ্ছি না। আরেকটি অভিযোগ যে মানুষ আইন মানে না। আলম ভাই যেটি খুব সুন্দর করে বলেছেন, আমি একমত হয়েই সেখানে কথা বলছি। আমরা কথায় কথায় সিঙ্গাপুরের উদাহরণ দিই, আমরা কথায় কথায় ইউরোপের উদাহরণ দিই। চুইংগাম ফেলার জন্য, চুইংগাম চিবানোর জন্য সিঙ্গাপুরে শাস্তির ব্যবস্থা করা হয়েছিল, ময়লা ফেলা তো দূরের কথা। তা আজকের যে সিঙ্গাপুর আমরা পরিষ্কার চকচকা ঝকঝকে দেখি, আমরা রাজনৈতিক কারণে লি কুয়ান ইউর বক্তব্য আনি যে তিনিও ভিন্ন মত দমন করেছেন, কিন্তু তিনি যে শাসন ব্যবস্থা কায়েম করেছেন সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না। তিনি যে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন সেটা নিয়ে আমরা কথা বলি না। তিনি যে মোটামুটি প্রায় দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে তুলেছেন সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না। তো পৃথিবীর কোনো দেশেই অবশ্যই নাগরিক সচেতনতা দরকার। পৃথিবীর কোনো দেশের ঐতিহ্য বা কোনো দেশে আপনি দেখাতে পারবেন না যে দেশের মানুষ সকালবেলা উঠে আইন মানতে শুরু করেছিল। পৃথিবীর ধনী গরিব এখন পর্যন্ত পৃথিবীর যত দেশ আছে সব দেশের মানুষকে আইন দিয়ে বাধ্য করে আইন মানাতে হয়েছে। সুতরাং বাংলাদেশেও সেটি করতে হলে সেটি করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এখন ধরেন নীতি নির্ধারকরা যদি আইন না মানেন, আপনি যদি পতাকাওয়ালা গাড়ি চালিয়ে রাস্তার উল্টো দিক দিয়ে চলে যান আর আমাকে বলবেন আমি দাঁড়িয়ে থাকো, তাহলে তো আপনার আইন মানানো যাবে না। এখন সিঙ্গাপুর বা ইউরোপ বা আমেরিকা বা যে সমস্ত দেশ আইন মেনে চলে সে সমস্ত দেশে তার এটা হয় না। তো এটা গেল আরেকটি দিকে। আরেকটা হলো নির্লজ্জ লোভের জায়গা, সেখানেও আইনের ব্যবস্থাটা। ধরেন রাজুকের ভবন একটি কে বানালো, তার মালিকের রাজনৈতিক পরিচয় কি সেই কারণে আপনি গ্রেফতার করছেন কেন? রাজুকের নামে তো আপনি মামলা দিচ্ছেন। অনুমতি যে রাজুক দিল সেই রাজুকের কর্মকর্তাদের তো আপনি খুঁজে বের করছেন। এটি আজকেই ঘটে। যারা পরিদর্শনে গিয়েছে, যারা পরিদর্শন, আমাদের লোকবল নাই তো কয়জন লোকবল আছে? সেই কয়জন লোকবল দিয়ে আপনি যার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কি পালন করেছিলেন? করেন নাই। তো আপনি যখন শাস্তি দিচ্ছেন, আপনি যখন মামলা করছেন, আপনি যখন শাস্তির কথা বলছেন, তখন আপনি করছেন না। কয়েক মাস আগে আমরা দেখেছিলাম যে হঠাৎ করে দেখা গেল যে আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর শুরু হয়ে গেল। ভাঙচুরের নামে কি দেখলাম আমি? যে রেস্টুরেন্টটা গুলশানে হয়েছে আবাসিক এলাকার মধ্যে, সেই রেস্টুরেন্টটা রাজুকের কর্মকর্তাদের বা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আগে যেখানে 50,000 টাকা ঘুষ দিলে হতো সেই ঘুষের পরিমাণ 2 লাখ টাকা হয়ে গেল। এখন আবার বিল্ডিং কোড করা হয়েছে। যেটা ভালো বলতে পারবেন, অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে বিল্ডিং কোডই নাকি তৈরি হয় 3 মাস নাকি সেটি 3 বছর নাকি সেটি পড়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এখন বিল্ডিং 15 দিনের মধ্যে নাকি অবৈধ সব স্থাপনা খুঁজে বের করে ফেলবেন। এই যে ধরলাম সম্ভব, তো এই অবৈধ স্থাপনা যে রাজুক কর্মকর্তারা অনুমতি দিলেন তাদেরকে আপনি ধরবেন না। সুতরাং আপনি যদি বিচ্ছিন্নভাবে ঢাকাকে 2 টুকরা কেন, ঢাকাকে 64 টুকরা করলে আপনি সমস্যা কেন আইনের আওতায় আনতে পারছেন, এটা নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত জনতন্ত্র গণতন্ত্রে, দেখছেন নিউজ 24। রাজধানী ঢাকা কতটা এই নগরে যারা রয়েছেন তারা সুবিধা পাচ্ছেন, এই নিয়ে আজ আমরা আলোচনা করছি। 4 জন অতিথি রয়েছেন। ডক্টর আখতার মাহমুদ, আপনার কাছে আসছি। মুর্তজা ভাই বলছিলেন আসলে যে ঢাকাকে আমরা 2 ভাগ করেছি, 64 ভাগ করলেও আসলে সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা সমাধান চাই কিভাবে? মুর্তজা ভাইয়ের 1-2 কথার রেশ ধরে আমি বলছি, সরাসরি একেবারেই অন্য অ্যাঙ্গেল থেকে না বলেও ওটা রেশ ধরেই বলছি। সেটা হচ্ছে যে এই শহরে যে ট্রান্সপোর্টের প্ল্যানের কথাই উনি বলছিলেন যে তৈরি হয়েছে, আমরা সমস্যার সমাধান পেলাম না। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা প্ল্যানের মধ্যে বেশ কিছু প্রায়োরিটি সেট করা থাকে। ধরেন 100টা প্রকল্পের কথা বলা হলো, সাব প্রজেক্টের কথা বলা হলো, কোনটি আগে করা হবে এবং কার পরে কোনটা করা হবে, এগুলো একটা সিকোয়েন্সের ব্যাপার। অর্থাৎ এটা করলে তার পরবর্তীতে আমি অন্য একটা করতে পারবো। এইটাকে আমরা বলছি অগ্রাধিকার তালিকা। এই তালিকাটাকে চরমভাবে ভায়োলেট হয়েছে আর কি। এখন উন্নয়নের দর্শনটা বলবেন যে কেন ভায়োলেট হচ্ছে? এটা উন্নয়নের দর্শনটা কি? উন্নয়নের দর্শনটা হচ্ছে যদি আপনি সুষ্ঠু পরিকল্পনা এবং সুষ্ঠু ফাংশনেবল ট্রান্সপোর্ট প্ল্যান চান, সেখানে প্রথমে বলেছে পেডেস্ট্রিয়ান প্রায়োরিটি, অর্থাৎ
পথচারী যারা আছে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। সুতরাং তার সাথে যতগুলো তার প্রয়োজনীয় যতগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে, অবকাঠামো আছে, সেগুলোকে তৈরি করতে হবে, তাকে সুবিধা দিতে হবে, যাতে করে এই যে বিরাট একটা অংশ যারা পায়ে হেঁটে চলাফেরা করে এই শহরে তার কাজে বিভিন্ন জায়গায় যায়, সে যেন ঠিকভাবে সুন্দরভাবে সে যেতে পারে। সে কিন্তু আর রাস্তায় উঠে আসছে না। এখন আমরা ওই পেডেস্ট্রিয়ানের জন্য তেমন কোনো ব্যবস্থা আমরা করলাম না। দ্বিতীয়ত আমরা বললাম হচ্ছে এর পরের জায়গাটা হচ্ছে মাস ট্রানজিট। এখন সেখানে মাস ট্রানজিটের জায়গায় আমরা বলছি মেট্রো কোড মানে দিতে হবে, এবং লেনগুলোও ঠিক করে দিলাম কোন কোন লেনে মেট্রো হবে আর কোন কোন লেনে বাস র্যাপিড ট্রানজিট হবে, সেটাও আমরা বলে দিলাম। এখন বলে দেওয়ার পরে আমরা সেই জায়গাটাই হাত দিলাম না, হাত দিলাম কিন্তু অনেক পরে এসে। বাস র্যাপিড ট্রানজিট করার কথা সেই জায়গাটায় আমরা শুধু একটা আংশিকভাবে একটা ফ্লাইওভার তৈরি করলাম, কিন্তু বাস র্যাপিড ট্রানজিটটা তৈরি করলাম না। এই কথাগুলো বলার কারণটা কি? কারণটা আমি একদম পরিষ্কারভাবে বলি, একদম খুব সহজ ভাষায় আপনারা বুঝবেন। ধরেন 10 ফিটের একটি 10 থেকে 12 ফিটের একটি লেনের মধ্যে আপনি কি চালাবেন তার উপর নির্ভর করে ওই শহরটা কতটা ফাংশনাল থাকবে। 10 ফিট চড়া ওই লেনের মধ্যে যদি আপনি শুধু পায়ে চলা লোকজনকে ছেড়ে দেন, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেন, ঘন্টায় এক ডিরেকশনে পার আওয়ার ওটার ক্যাপাসিটি হচ্ছে 19,000 মানুষকে পারাপার করতে পারবে। সে একই লেনে যদি শুধু সাইকেল চলতে দেন তাহলে 14,000 সাইকেলের দিকে পার হতে পারবে। একই রোড একই জায়গায় আপনি যখন ঢাকার মতো যে মিশ্র ধরনের পরিবহন চলে, এই ধরনের পরিবহন যখন চলে সর্বোচ্চ আপনি 4,000 থেকে 4,500 মানুষকে পার করতে পারবেন। দেখেন আপনাদের মানে ক্যাপাসিটিটা কোন জায়গায় এসে নামলো। আর এই একই লেনে যখন একটি বাস র্যাপিড ট্রানজিট চলবে 43,000 মানুষকে ক্যারি করতে পারবেন, আর মেট্রো চললে এখানে 60,000 সর্বোচ্চ আপনি পার করতে পারবেন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ ট্রান্সপোর্টটা খুব জরুরি সার্ভিসটা দেওয়ার জন্য। আমি রাখলাম ওই 4,500 জায়গাটাই মানে সমস্ত ব্যবস্থা। আবার আমি আশা করব যে এখানে ডেনসিটি এতটা বাড়াতে পারবো, তাহলে এটা সামঞ্জস্যপূর্ণ হলো না, সেই জায়গাটাই হচ্ছে ঝামেলা। একজন দর্শক আছেন, আমি একটু তার ফোনটা নিয়ে আপনার মঞ্জু ভাই আপনার কাছে আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছেন? জি আপনার নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি প্লিজ, আমি আশুগঞ্জ থেকে বলছিলাম, ব্রাহ্মণবাড়িয়া। জি বলুন। আমার প্রশ্ন হলো, ঢাকা শহরে যতগুলো বিল্ডিং উঠেছে জি জি সবগুলো তো আপনার রাজুকের অনুমোদন ছাড়া হয়নি। না না, তাহলে কেন? সব দায়িত্ব তো রাজুকের নিতে হবে। জি জি আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। এটি নিয়ে বলছিল যে আসলে রাজুকে কেন ধরা হচ্ছে না, এই কথাটা এর মধ্যে আমরা আলোচনা করেছি। জি মঞ্জুর রশিদ আপনার কাছে আসছি। না, আমি একটা বিষয়ে আলোচনা করতে চাই। যেমন ভাই যে আলোচনা করলেন, আমরা শুনলাম একটা মহাপরিকল্পনার কথা, আমরা ঢাকার ডিটেল ইমপ্লিমেন্টেশন প্ল্যানের কথা আমরা শুনেছি, ডিটেল এরিয়া প্ল্যানের কথা শুনেছি। অনেক দিন ধরে একটি কথা ডেল্টা প্ল্যান, সেই প্ল্যান আমাদের আছে, শব্দ আমরা পরিকল্পনা আছে। কিন্তু এতক্ষণের যে আলোচনাটা হলো, একটি নগর, সেই নগরে মানুষ যে বসবাস করে, সেখানে কিন্তু আপনি শ্রেণীবিন্যাসের দিক থেকে বলেন, লিঙ্গের দিক থেকে বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জের জায়গা থেকে বলেন, এখানে কিন্তু বিভিন্ন প্রকৃতির মানুষ বসবাস করে। আমাদের এই শহরে অন্তত পক্ষে অর্ধেক নারী বসবাস করে মোট জনসংখ্যার। এই নারীদের জন্য আমরা স্পেশাল এমফাসাইজ এই পরিকল্পনায় কি গ্রহণ করেছি? প্রতিদিন আমরা যে চলাফেরা করি, আপনি যদি পাবলিক শৌচাগারের কথা চিন্তা করেন, আমরা তো দেখি না যে পাবলিক শৌচাগার সেখানে নারীদেরকে মাথায় রেখে সেভাবে তৈরি করা হয়েছে। আমরা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ যে প্রতিবন্ধী আমাদের যে সমস্ত ভাই বোনেরা রয়েছে, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু তাদের কথা আলাদাভাবে ভাবতে হবে। এই পরিকল্পনায় সেই ভাবনার জায়গাগুলো কোথায়? তারা যে পথ দিয়ে চলাচল করবে, তাদের চলাফেরার যে জায়গাটা। আনিসুল হকের সময় মানে কিছুটা দেখতে পাই যে গুলশান বা এই এলাকায় সেটি বিশেষ কিছু এলাকায় হয়েছে, কিন্তু সেটি মানে পুরো রাজধানী কিন্তু আপনি রাজধানীকে ঘিরে বলতে পারবেন না। আর একটি শহর কতটুকু সচল, সেটি কিন্তু একটি শহরের, বিশেষ করে রাজধানী শহরের একটি এয়ারপোর্ট থেকে কিন্তু বোঝা যায়। আপনি যখনই দেশের বাইরে থেকে এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্টের যে সেবা এবং যে সার্ভিস আমরা পাই, এবং সেটি যখন অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করি, তার যে গতি এবং তার যে সেবার মান, তখন থেকেই কিন্তু ধারণা হয়, তারপর থেকে কিন্তু ধারণা হয় যে আমরা আসলে যে শহরের ভিতরে এন্ট্রি নিতে যাচ্ছি, সেই শহরে আমি কি ধরনের সুবিধা পাবো। দ্বিতীয়ত, একটা শহর কতটা প্রাণচঞ্চল, কতটা গতি সঞ্চারিত হয় সেখানকার মানুষ কতটা কর্মোদ্যম, স্পিরিট কতটুকু, সেটা কিন্তু বোঝা যায় সেখানকার যানবাহন চলাচলের উপর। আমাদের কিন্তু কোনো গতি নাই। আমরা একটি গতিহীন শহরে গতিহীন মানুষ হিসেবে কিন্তু রাস্তায়, কর্মক্ষম মানুষ হিসেবে
একটা ব্যর্থ সময় পাড়ি দিচ্ছি রাস্তায় ঘন্টার পর ঘন্টার। এই ঘন্টার যে বিনিময় মূল্য, এটার বড় একটা সেটা নিয়ে ভাবনার জায়গাটা কোথায়, সেটা পরিকল্পনায় কোথায় আমরা অন্তর্ভুক্ত করেছি, কে এই বিষয়গুলো নিয়ে ভেবেছে? এগুলো কিন্তু আপনার জাতীয় পরিকল্পনার কথা যখন বলবেন, নগর নিয়ে ভাবনার কথাবার্তা যখন বলবেন, তখন কিন্তু এই বিষয়বস্তুগুলোকে কিন্তু আপনার ভাবনার মধ্যে আনতে হবে। আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই, যেহেতু অনেকদিন ধরে আমরা একটি কথা শুনছি যে আমরা আমাদের দেশকে সামাজিক মর্যাদার দিক থেকে একটি মধ্যম আয়ের দেশের জায়গা থেকে আমরা একটা উচ্চ উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছি, সেই পরিকল্পনা কিন্তু সেখানে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হলো এবং আমাদের যে সূচকগুলোর মধ্য দিয়ে আমরা কোথায় আছি নাগরিক হিসাবে, সেগুলো দেখার আমরা যে সুযোগগুলো পেলাম, সেখান থেকে কি এটাই পরিগণিত হয় না যে আসলে আমরা যে কথাগুলো শুনছি বা বলছি সে জায়গায় আমাদের বাস্তব অবস্থা কতটুকু? আবু আলম শাহিদ খান, আপনার কাছে আসছি, যেটা একটা নিরাপত্তার কথাটা যদি একটু বলি, যে গণপরিবহনের কথা বলা হচ্ছে, যে প্রাইভেট, আমরা যদি বলি প্রাইভেট কার রাজনীতিতে অনেক গণপরিবহনও তো থাকতে পারতো। যদি গণপরিবহন অনেক বেশি থাকতো তাহলে কি যে যানজটের কথা বলা হচ্ছে, যে আসলে এত যানজট, তারপরে আমরা অন্যান্য সুবিধাগুলো বঞ্চিত, তাহলে কি মানে একটা নগরী যে আমরা আছি কিন্তু নিরাপত্তাহীনতাটা একটা বড় দায়ী কিনা? যে কোনো দেশের দিকে তাকালে আপনি দেখবেন যে সেই সব দেশের নগরটা পুরোপুরি চলছে গণপরিবহনের মাধ্যমে। পৃথিবীর যে কোনো দেশে, মানে ইভেন কলকাতা, দিল্লি তো গেলে আমরা দেখতে পারি, ওখানেও প্রাইভেট অনেক আছে, বাট ওখানে আমরা দেখতে পারি। সেই চিত্রটা ভিন্ন। অন্য বড় দেশের তো পুরোটাই গণপরিবহন। নিউ ইয়র্কে এভরিথিং ইজ গণপরিবহন, কিন্তু আমরা কেন পাচ্ছি না? 50 কিলোমিটার দূর থেকে আপনি গাড়ি নিয়ে নিউ ইয়র্ক শহরে কেউ আসবে না, ওখানে ট্রেনের স্টেশনে যাবে, গাড়ি রাখবে, তারপরে নিউ ইয়র্ক সেন্ট্রালে এসে কাজ করে আবার গাড়ি নিয়ে চলে যাবে। আমরা পারছি না বিকজ আমাদের তো কোনো কেউ কাউকে মানি না, আমরা কেউ কিছু নাই, মানে এইখানে কোথাও কেউ নাই এর মতো অবস্থা। আপনার এই যে ধরেন এই বড় বড় বিল্ডিং গুলশানে আসলে আমরা যে চাকচিক্য দেখতে পারি, সেই চাকচিক্যর মধ্যে যখন এই যে আগুন লাগলো এবং এতগুলো মানুষ মারা গেল, তাহলে কি আপনি এক কথায় বলতে পারেন না যে হ্যাঁ আমাদের উন্নয়নের চাকচিক্য বাড়ছে কিন্তু আমাদের কোনো সুশাসন নাই? সোজা হিসাব, আইনের শাসন নাই। যদি সুশাসন বা আইনের শাসন থাকতো, সুশাসন বাদ দেন, ওকে নির্বাসনে দিয়ে দেন, শুধুমাত্র আইনের শাসনের কথা চিন্তা করেন। যদি আইনের শাসন থাকতো তাহলে এরকমভাবে বিল্ডিংটা তৈরি হতো না এবং এইভাবে মানুষ মারা যেত না। তাহলে আমরা সবসময় চাকচিক্যর কথা বলবো, উন্নয়নের কথা বলবো, এত উন্নয়ন হয়েছে, সেই হয়েছে, অমুক হয়েছে, অনেক কিছু আমরা বলতে পারি, ফুলিয়ে ফাঁপিয়ে বলতে পারি বা চোখের সামনে উন্নয়ন দেখতে পারি, কিন্তু যখন আইনের শাসন থাকবে না তখন কিন্তু এইসব ঘটতে থাকবে। এবং ঢাকা নগর যে জনঘনত্ব, এখানে হতাশ মনে হতে পারে, বাট এটা হতাশার জায়গায় আমরা পৌঁছে গেছি। এই নগরকে ঠিক করা যাবে কিনা আমার সন্দেহ আছে। সেই পরিকল্পনাগুলো কি হতে পারে যে নাগরিক, এই যে অন্যান্য জায়গায় আমরা সেই সুবিধা বাড়াবো? আগে আক্তার সাহেব বললেন না যে আমরা যদি র্যাপিড মাস ট্রানজিট, বাসের র্যাপিড লাইন করতে পারি, আমরা যদি গণপরিবহনে ফিরে যেতে পারি, আমরা তো এখন পুরো আপসাইড ডাউন করতে হবে। আপনি ঢাকা শহর থেকে যে 2 লক্ষ 4 লক্ষ ছোট গাড়ি আছে, মিনি বাস আছে, যাদের মালিকানা বিভিন্ন লোকের কাছে আছে, তাদেরকে সবাইকে আপনি বের করে পুরোটাকে যদি মাস র্যাপিড ট্রানজিশনে আনতে পারেন, যেটা দিয়ে ধরেন মিরপুর থেকে আপনি চলে যাবেন বাংলাদেশ ব্যাংকে বা মতিঝিলে কাজ করতে, আধা ঘন্টার মধ্যে বা 20 মিনিটের মধ্যে যেতে পারবেন, তাহলে এটা গণপরিবহন ঠিক করা সম্ভব। আপনি যদি ফুটপাথ, আপনি জাস্ট চিন্তা করেন যে আমি ফার্ম গেটে যদি একটা বাসে উঠি এবং শাহবাগ যেতে চাই, তাহলে আমাকে বাসের মধ্যে বসে থাকতে হবে 1 ঘন্টা। আর আপনি যদি ফার্ম গেটের যে ফুটপাথ, সেই ফুটপাথে যদি আপনি হকার, এখন হকারের কথা বলতে হবে যে মুর্তজা হয়তো বলবে যে তাহলে ওরা কি করবে, তাই না? ওদের সবার জায়গাটা তো এখন আমি যদি ফার্ম গেট থেকে শাহবাগ পর্যন্ত হেঁটে যাই, তাও আমার 12 মিনিটের বেশি লাগবে না, অথচ আমি বাসের মধ্যে 1 ঘন্টা ধরে বসে আছি। কিন্তু আমাদের মধ্যে হচ্ছে সেই প্রবণতাটা তৈরি হয়েছে। তবে এইখানে শেষ করি, আমি আমার শেষে যে কথাটা বলতে, একটা মিনিট, আমি একটু একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করেন, কোথা থেকে বলছেন? আমার নাম ইমতিয়াজ। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমাদের দেশের ট্রাফিক পুলিশ নিজেরা কেন আইন মানেন না? সিগন্যাল লাইট সিস্টেম নিজেরাই তো মানছেন না। জি জি, অনেক ধন্যবাদ। মানে যারা আইন মানার কথা বা আইন মানবে, জি জি বলুন আর কিছু বলতে চাচ্ছেন আপনি? আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের ট্রাফিক পুলিশ নিজেরাই কেন আইন মানেন না? জি জি, ঠিক আছে, বোঝা গেছে। অনেক ধন্যবাদ। ট্রাফিক পুলিশ নিজেরাই কেন আইন মানেন না, তার বিষয়টি হচ্ছে ট্রাফিক পুলিশ, আমরা যদি এই আলোচনাটাকে যদি এই লেভেলে নিয়ে আসি তাহলে আমরা সমস্যার সমাধানের জায়গাতে যেতে পারবো না। ট্রাফিক পুলিশের যাদের নিয়ন্ত্রণ করার কথা, নীতি নির্ধারণ পর্যায়ে যেটা, সেই পর্যায়টা যেহেতু আইন মানেন না এবং তাদেরকে আইন মানানোর ক্ষমতা যেহেতু ট্রাফিক পুলিশের নাই, সুতরাং ট্রাফিক পুলিশ ওই আইন মানার প্রয়োগে ওটা খুব ট্রাফিক পুলিশের অসহায়। ঢাকা নগরকে
নিয়ে নাগরিক সুযোগ সুবিধার যে জায়গাটি আমরা সবাই মিলে যে জায়গাটি আলোচনা করলাম, এবং এই আলোচনাটি আমরা বহুদিন ধরে করছি, একটা জায়গায় এসে আমরা হতাশা, কোনো দুর্ঘটনা ঘটে আমরা বেশি করে করি এই জায়গাটা। আলম ভাই যে কথাটি বলছেন যে যদি গণপরিবহনকে একটা পর্যায়ে আনার, এবং সেই প্রতিকূলতাগুলো কি সেগুলো আমরা জানি। এখন হয় কি, ঢাকা নগরের সমস্যা একদিনে তৈরি হয়নি, রাতারাতি তো সমাধান করতে পারবেন না। সামনে যে গতিতে আমরা কাজ করছি, যে প্রকৃতিতে আমরা কাজ করছি, আদৌ সেটা নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, সমাধান করতে পারবো কিনা সন্দেহ আছে। তাহলে উপায়টা কি? ঢাকা নগরের নিয়ে যারা কাজ করেন, যারা পরিকল্পনা করেন, এরকম অনেকেই বহু বছর ধরে, বহুদিন ধরে বলার চেষ্টা করছেন যে ঢাকা নগরকে কেন্দ্র করেই যে সমস্যাটা এখন তৈরি হয়েছে, এটা কোনো ইউনিক ব্যাপার নয়। পৃথিবীর বহু দেশে এরকম সমস্যা কম বেশি আছে, মোকাবেলা করেছে। ধরেন করাচি, পাকিস্তান রাজধানী করাচি থেকে সরিয়ে ইসলামাবাদ নিয়ে গেছে, ওর একটা কারণ আছে। দিল্লি থেকে নয়াদিল্লি রাজধানী করার একটা পরিকল্পনা, কারণ আছে। মালয়েশিয়া তার প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে নিয়ে গেছে, তার একটা কারণ আছে, কুয়ালালামপুরের এই অংশটাকে বাঁচানোর জন্য। এখন ঢাকা শহরকে নিয়ে বহু আগেতেই জনঘনত্বের কথা যেটি বলা হচ্ছে, এটি তো হুট করে পরিবর্তন করা যাবে না। তাহলে পরিকল্পনা, ঢাকা নগরকে যদি বাঁচানোর পরিকল্পনা থাকতো, তাহলে ঢাকা নগরকে কিছু অংশকে অন্তত সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা দরকার ছিল। সেটার জন্য সাভার অঞ্চল উঁচু জায়গা একটা হতে পারতো, কিন্তু সেই অঞ্চলে এমন ঘর বাড়ি এবং সেটা আর সুযোগ নেই। আরেকটা ঢাকা শহরকে সরিয়ে নেওয়ার একটা বড় একটা জায়গা হতে পারতো পূর্বাচল। সেই পূর্বাচলটাকে আমরা গরিব মানুষের জায়গা সরকারিভাবে দখল করে, আমি আবারও বলছি, সরকারিভাবে দখল করে গরিব মানুষের জায়গা বড় লোকদের মাঝে বিলি বন্টন করে দেয়া হয়েছে প্লট দিয়ে। তার মানে এই ঢাকা শহরের যে একটা অংশ প্রশাসনিক রাজধানী বা যেটাই যদি আপনি মনে করেন যে সরিয়ে কি অঞ্চলে নিয়ে যাবেন, আপনি সেই সুযোগও রাখেন নাই। এখন সেই সুযোগও না রাখার প্রেক্ষিতে এখন আপনি এই ঢাকা নগরকে আপনি কি করে বসবাস উপযোগী করবেন? পৃথিবীর বসবাসের জন্য নিকৃষ্টতম নগরীর 2 নাম্বার থেকে যদি আপনি 5, 7, 10 নম্বরেও নিয়ে যেতে চান, সেই নিয়ে যাওয়ার জন্য আপনি যে পরিকল্পনায়, যে উদ্যোগে, যে সিস্টেমে কাজ করছেন, সেই সিস্টেম আপনাকে 2 নাম্বার থেকে 1 নাম্বার আসার দিকে নিয়ে আসবে। 2 নাম্বার থেকে 3 নাম্বারের দিকে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আমরা চোখের সামনে দেখছি না। পুত্রজায়ার আয়তন কত? 6,000, 6,500 বা 7,000 একর বা একর। আর আমাদের পূর্বাচলের আয়তন, বৃহত্তর পূর্বাচলের আয়তন প্রায় ওই রকমই। বুয়েটের অধ্যাপক শামসুল হক উনি বহুদিন ধরে এই কথাটা বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা অনেক দেশি, অনেক বিদেশি বিশেষজ্ঞ নিয়ে আসছি ভাড়া করে, তাদের কথা শুনছি, পরিকল্পনা করছি, বাস কিনছি, রাস্তা বানাচ্ছি, কিন্তু আমাদের দেশীয় বিশেষজ্ঞরা যে কাজের কথা যে জায়গাতে বলছেন সেটা আমরা শুনছি না। ডক্টর আক্তার মাহমুদ, আপনার কাছে 1 মিনিটের জন্য আসছে একেবারে, আসলে আমরা শেষের দিকে একবার খুব, যে কোন পদক্ষেপ, মুর্তজা ভাই কিছু বলছেন যে আসলে তড়িৎ পদক্ষেপ নিতে হবে, কোনগুলোকে একটু, যে আমরা আপনি দীর্ঘমেয়াদের কথা বলছিলেন, স্বল্প মেয়াদে যে পদক্ষেপগুলো যদি একটু বলি যে কোনগুলো নিব আমরা। আমি এখন ঢাকা শহরের বাইরে যতগুলো পৌরসভা আছে, পৌরসভাগুলোর দিকে আমি বড় মনোযোগ দেওয়ার কথাই বলবো, যাতে ঢাকামুখী মানুষ না হয়। এই তিনটা কারণেই তো মানুষ এখানে আসে। একটা হচ্ছে কাজের জন্য আসে, একটা হচ্ছে শিক্ষার জন্য আসে, একটা হচ্ছে চিকিৎসার জন্য, হেলথ কেয়ার, এডুকেশন এবং এমপ্লয়মেন্ট। এই 3টা জিনিসের প্রাচুর্য বা এগুলো তৈরি করা শহরের বাইরে বা অন্য শহরগুলোতে, এটা একটা প্রধান বিষয়। এটা করতে পারলে ঢাকা শহরের এই মিষ্টতা একটু কমে আসবে। ঢাকা শহরের মিষ্টতা আসলে কমাতে হবে, তা না হয় মানুষের ইনফ্লো এটাই থামাতে পারবেন না। আর মানুষের এই চলাচলে তো বাধা দেওয়ার ক্ষমতা কারণ নাই। সুতরাং ঢাকা অন্য জায়গাগুলোতে আমাদের সেরকম সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে হবে। পুল ফ্যাক্টর যেটা আছে সেটাকে কিছু খানিকটা নিষ্ক্রিয় করা। আর একটা পয়েন্ট শুধু একটু বলে রাখি, সেটা হয়তো মানে লম্বা পরিসর হলে ভালো হতো। সেটা হচ্ছে প্যানেলসের একটা কথা আছে, আপনি যখন অবকাঠামোতে প্রচুর ইনভেস্ট করেন শহরে, কী কারণে করছেন? যানজট কমানোর জন্য করছেন। সে একটা কথা এইভাবে বলে যে যে সমাধানের জন্য আপনি ইনভেস্টটা করছেন সেটা হচ্ছে তেল দিয়ে আগুন নিভানোর মতো, অর্থাৎ এটা আরো মানুষকে শহরমুখী করবে। ধন্যবাদ মঞ্জুর রশিদ। আপনার যে আমরা একেবারে শেষের দিকে খুব সাধারণ পরামর্শ, এখানে একজন নাগরিক হিসেবে যে আসলে যে আলোচিত হয়েছে, সংকট আলোচনা মানে কিন্তু সংকটের সমাধানের জায়গাগুলো কিন্তু সেখানে থাকে। আমাদের ঢাকা শহরে এত যানজট হওয়ার পিছনে একটি বড় কারণ আমাদের দৈনন্দিন জীবনে যে অপরিহার্য ইনস্টিটিউশনগুলো বা পাবলিক সার্ভিসের জন্য যে জায়গাগুলোতে যেতে হয়, হয়তো আমি একটি জায়গায় থাকি, সেগুলোর অবস্থান এক এক জায়গায়। আমার পরামর্শ হচ্ছে যে যদি একটি পাড়াকে ঘিরে খুব ভালো স্কুল থাকে, ভালো কলেজ থাকে, ভালো
হাসপাতাল থাকে, ভালো বিপণী বিতান থাকে, এই সমস্ত যদি একটি পাড়া কেন্দ্রিক যাবতীয় সুযোগ সুবিধা আমরা এনশিওর করতে পারি, তাহলে কিন্তু এক পাড়ার লোকজনকে কিন্তু অন্য জায়গায় যেতে হবে না, যেটা কিন্তু আমরা ইংল্যান্ডে আমরা দেখেছি, ইউরোপের বিভিন্ন দেশে দেখেছি। আপাতত আমি বলতে চাই যে পাড়া ভিত্তিক যদি উন্নয়নের মডেল এই দেশে আমরা করতে পারি, এবং একই সঙ্গে আরেকটি বিষয়, যতই স্যার আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি স্যার, গণপরিবহন অবশ্যই বাড়ানো যেমন দরকার, গণপরিবহনের সংকটের কারণে কিন্তু সবার একমাত্র টার্গেট থাকে যে আমি কষ্ট হলেও একটা গাড়ি, সেটাই বলতেছি। তো আমি এই ক্ষেত্রে আপনার রাস্তা আছে সেখানে আপনি এই গাড়ি চালাতে পারবেন। এই ক্ষেত্রে স্যার আমার একটা অনুরোধ থাকবে যে যতই আমরা সুযোগ সুবিধা এনশিওর করব, ততই কিন্তু ঢাকামুখী লোকের সংখ্যা বাড়তে থাকবে। আমার পরামর্শ হচ্ছে যে ঢাকায় লোক আসবে না পারতপক্ষে, তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো এনশিওর করতে হবে। সংবিধান আপনাকে বলে না যে আপনি মানুষের চলাচলে বাধা দিতে পারবেন। তো আপনি ওই যে নগর বলছেন না, নগর তো হলো মোমবাতির মতো, পোকা আসবে এখানে। তো আপনি ওই যে 328টা যে আমাদের মিউনিসিপ্যালিটি আছে, আমাদের 480টার মতো উপজেলা সেন্টার আছে, তো আপনি এই সমস্ত সেন্টারগুলোকে যেটা আপনি বললেন বিভাগীয় শহরগুলোকে যদি আমরা বলতে পারি, যেমন রংপুরে যে আমরা সিটি কর্পোরেশন করছি ওটা কিন্তু 210 স্কয়ার কিলোমিটার। সো এটা করার সময় আমি ছিলাম, এবং আমার বাড়ি রংপুর, এই জন্য করা হয়নি। আমি ওনাদেরকে বলছি যে আমি এটা 100 বছরের জন্য চিন্তা করে করছি, যাতে হোল নর্থ বেঙ্গলের সবাইকে ওই সিটিটা ওই কেন্দ্রিক করতে পারে, করতে পারে। এখন ধরেন যে রাজধানী সরানোর কথা, এটা কিন্তু রাজধানী সরানোর কথা আমাদের টপ প্রায়োরিটি আলোচনা ছিল 90-এর শেষ দিকে। আপনি জানেন তখন কোন গভর্নমেন্ট ছিল, এটা কিন্তু আমাদের আলোচনা ছিল। এবং মুর্তজা যেটা বলছে যে আশেপাশে না, উই আর প্ল্যানিং যে ভালুকায় আমাদের রাজধানী নিয়ে যাবো, কিন্তু কথা হলো আপনাকে তো রাজধানী সরাতে দেয় না মানুষ। কারা দেয় না এটা আলোচনা না, আপনাকে দেয় না, মানে আপনি দেশের নীতি নির্ধারক, আপনি চিন্তা করলেন যে আমাদের রাজধানীটা যদি আমরা সরিয়ে নিয়ে যাই, এইরকম উদাহরণ পুত্রজায়ের উদাহরণ আছে, নয়াদিল্লি আছে, ইসলামাবাদ আছে, আফ্রিকায় আছে। তো আপনি সমস্ত উদাহরণ বিবেচনা করে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে আমরা ভালুকা চলে যাবো, এটা ইট ওয়াজ টেকেন একদম হাই লেভেল ডিসিশন। আজকে আমি এটা আপনাকে প্রিভিলেজ টকটা দিলাম, হাই লেভেল ডিসিশন। আমরা পারলাম না কেন এটা আমি আর বললাম অনেক কেন বললাম। আশা করি যারা আছেন রাষ্ট্র ক্ষমতায় তারা চিন্তা করবেন এবং সেই সিদ্ধান্ত নেবেন। চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের জনতন্ত্র গণতন্ত্র এখানে শেষ করছি। ভালো থাকুন।